বাবুর এসে মদ্যপান করে পাইজি নাচ দেখে, সব কিছু দেখে, আসলে এন্টারটেন করতেছে বাবুদের করার জন্য দুর্গাপূজা। আর এই দুর্গাপূজা তো কিছু লোকের লোক তো ওইখানে ইন্দ্র তো বুঝে না, এরা সব বাইরে বসে আছে বাবুদের বাড়ির বাইরে, সব সন্ধ্যা দিকে ঢুকতে দেয় না ওদেরকে। সারা আড্ডা উড্ডা দিয়া মদ্যপান টান করে পাইজি নাচতে দেখে ইংরেজ চলে গেল। তখন দরজা খুলে দিল ছোট লোকদের জন্য, নিম্নবর্ণের জন্য। ওরা ঢুকলো, দেখলো, এরকম অপমানিত হইতে হইতে একদিন মনে করলো তো আমরা যাবো না বাবুদের সাথে, আমরাই করুন পূজা। কেমনে করতো গরিব তো 12 জন বন্ধু বান্ধব ইয়াররা মিলে চাঁদা যে কষ্ট, এটা বলে বারোয়ারি পূজা শুনবেন এখন আসছে, মানে 12 জন মিলে, 12 জন তো 50 জন হইতে পারে বারোয়ারি। ওই জায়গায় তো বড় পূজা, সবচেয়ে বারোয়ারি পূজাই হয় সব জায়গায়, তো হয় জমিদারের কোনো পূজা করে না। এই যে শুরু হইলো, তারপরে কি হচ্ছে বন্দোবস্ত। ওরা দেখলো যে জমিদার এখন আছে এটা তো আগের জমিদার। জমিদারি কয়টা আছে আমি আগের দিশা দিচ্ছি একটা, ধরেন আমি বলছি 19 আর 15, সব মিলে 40টা বা 50টা, ধরেন রাজাদের যদি ধরে নিই আমি, তাহলে এই পুরো বাংলা ছিল ধরেন যে হাইয়েস্ট ছিল 50টা জমিদার। তার প্রত্যেক জমিদারের নিজস্ব লাঠিয়াল বাহিনী ছিল, তার নিজস্ব শাসন ছিল। কেন? বাংলা থেকে যে ট্যাক্সটা যাবে অন্য দেশ ওই বিহার পর্যন্ত, হয়তো দিল্লি যাবে, এই পর্যন্ত পুরো প্রোটেকশন দেবে কিন্তু এই জমিদাররা। অর্থাৎ আইন কানুন ছিল, চুরি পাটপারি করার কোনো সুযোগ ছিল না, বুঝতে পারছি? একটা সিস্টেম তৈরি ছিল। এখন ব্রিটিশরা ভয় পেল এই জমিদাররা এত ক্ষমতা পান, একটা জমিদার চাইলেই আমাদেরকে কিন্তু ইংরেজ শাসন শেষ করে দিতে পারে, বুঝতে পারছি? ওদের নানান কৌশলের মধ্যে ওরা প্রথম কি হচ্ছে বন্দোবস্ত করলো যে আমরা এই আগের জমিদারকে রাখবো না, আমরা নতুন একটা জমিদার রাখবো। এগুলো বলতে পারে ওই যেমন বললাম, ওরা তো ঠান্ডা মাথায় হিস্ট্রি লিখছে, ওরা বলে না শর্টে কিছু, এখানে ওরা বললো যে চেষ্টা বন্দোবস্ত, মানে কি আমরা ভাই ট্যাক্স দিতে পারবো না। ওদের লজিক্যাল ছিল বারবার ট্যাক্স পেপার, ট্যাক্স একবারে ফাইনাল করে ফেলবো, ওই ট্যাক্স পেপার দিয়ে দেবো করে বলবো, সবচেয়ে বেশি ট্যাক্স দেওয়া সে জমিদার। আর আজ পর্যন্ত এই দেশের জমি ছিল, জমির মালিক ছিল, বুঝতে পারছেন? বিফোর দ্য ব্রিটিশ পুরো ভারতবর্ষের জমির মালিক কেউ মালিক, এমনকি জমি সম্রাটরা ওই সেন্সে, কারণ মালিকানা দেখা নেই। তাইলে এটা রাষ্ট্র সম্পদ, বুঝতে পারছি? রাষ্ট্র কী করে? রাষ্ট্র যে চালায় সে কী করে, এই জমিটা ট্যাক্স কালেক্ট হিসেবে এসে চাকরি করতে থাকে, জমিদার তার চাকরি করে, জমিদার ট্যাক্স তৈরি করে টাকায় দেয়, এবং জমিদার ওই ট্যাক্স থেকে 10,000 টাকা দিয়ে রেখে দেয়। কেন? তার নিজের চলা, তার এমনিশন চালানোর জন্য, বুঝা গেল? সেই 10 ভাগ 9 ভাগ যে অংশ দিয়ে দেয়, ওইটা ভাগ হয়, ভাগ হয়ে আবার নবাব রেখে একটা অংশ রেখে বাকিটা পাঠায় দেয় দিল্লি, 1/3, ঠিক আছে? কিন্তু জমি কিন্তু মালিক নেই, কিন্তু খেয়াল করে আপনি কালকে যদি নবাব মনে সবার মধ্যে আপনাকে রাখবে না, আপনি সরে যাবেন আরেকদিন দিয়ে জমি হচ্ছে, আপনি জমি বেচতে পারবেন না, আপনি জমিদার কি জমি বেচতে পারবেন? তাহলে 54 জন কিন্তু জমি বেচতে পারে। তারা একটা প্রথা অনুযায়ী বছর বছর থেকে যায়, কারণ তারা এক্সপার্ট, তারা খুব ভালো জানে, তারা জানে কবে কী পরিমাণ ট্যাক্স তুললে মানুষ মরে যাবে না, কৃষকদের ক্ষতি হবে না। মোগলরা এটা বুঝতো, মোগলরা, এবং একটা জিনিস বুঝেছিল মোগলরা যে কৃষককে মেরে ফেলে আমি বাঁচবো, আমার সমস্ত ইনকামের প্রাণ হচ্ছে কৃষক, তাকে আমার বাঁচায় রাখতো। সেটা তারা বলছে ওইখানে বন্যা হয়েছে, আচ্ছা এবার ট্যাক্স নাও, এগুলো কিন্তু ওনারা করতো। ওইখানে বন্যা হয়েছে, ঋণ দেওয়া টাকা দিয়ে, হ্যাঁ, এগুলো করতো মোগল, কারণ সেটা থাকবে, সে জানে এইটা বন্ধ করে শেষ। আর ব্রিটিশ কী মনে করছে, আমি টাকা পয়সা চলে যাবো, কে 5 লাখ 10 লাখ আসি যায় না। অত ব্রিটিশ জিএসটি বন্দোবস্ত দিল, কেন দিল? যে বললো যেই জমি কিনতে পারবে, ট্যাক্স দিতে পারবে, সবচেয়ে বেশি তাকে দিয়ে দেবে। এখন ধরেন আগে যে ট্যাক্স ছিল সেই ট্যাক্স যদি সে বললো, এখন নতুন লোক যারা এই যে 7 জন জমিদার হয়েছে, 8 জমিদার হয়েছে, তারাও তো আসছে, তারা তো জাত উঠতে চায়। আপনাদের এই যে গাড়ি কেনেন, এখন বড় লোকের পরে বড় বাড়ি বানায় না, বিদেশের গাড়ি কিনে, সেম জিনিস। তো তারা তখন জাত উঠতে চায়, তার জমিদার মনে করে জমিদার হচ্ছে জাত উঠে, আর 100 টাকা মেসে চালিয়ে নেয়, তখন সামন্তিকা বের হয়ে গেছে যে জমিদারের যে মর্যাদা সে মর্যাদা তো নাই। তো বলছে তো জমিদার কী বলেছে, তো ট্যাক্স দিলাম উঠছে, জমিদার তো জানে এটা 10 লাখ টাকা নিলাম টাকা, আমি এটা ট্যাক্স দিতে পারবো না, বাইরে আছে। ও কিসের কি, ও কোনো টাকার করে ওদের নিজে বুঝানো জমি, ওটা তো আমি একটা বলে দিলাম, আমি চাই
দেখে দেবেন আরেকজন নেই যে আমার বুঝেছি মাঝখানে আমি দালাল দেবো কৃষি অফিসে কোথায় অফিসে পাচ্ছেন আসছে পরিচিত হলো এই 50 যদি খাবার দেখা যায় আপনি 5 লাখে 100 টাকা একটা সরকার এই শ্রীলঙ্কার অনেক সত্যি পাবেন পুরো আগে ব্যবসা পাল্টে বেলাকে আপনি বিক্রি করবেন এখন যদি কিনে ফেলেন কিন্তু ফেরত মানুষ মানে আপনি বছরটা নির্দিষ্ট দিনে গিয়ে তাকে কী দিবেন খাজনা দিবেন দিলে এই জমি আপনার আর দিলে না পারলে আপনি জমি আরেকটা দিয়ে দিলাম ঠিক আছে ইম্পর্টেন্ট জায়গাটা একটু বুঝতে হবে দিন আছে নির্দিষ্ট সেই দিনে আপনার দিয়ে আসতে হবে 14 সংখ্যা পরদিন পয়লা বৈশাখ তারপরে তাহলে কি 14 সংখ্যার দিন যদি আপনি ট্যাক্স দিতে না পারেন পয়লা বৈশাখ আপনার ওই দিন আটকে আপনার কি লাগবে পয়লা বৈশাখ কৃষক অত্যাচার আর 14 দিলে আপনি জমির ট্যাক্স দিবেন না আপনার পূজার ট্যাক্স হ্যান ত্যান আপনি বঙ্গমেন্ট দেখা বলবেন বাংলাদেশের কৃষক এই সময় করা উচিত দেখবেন কত কম বাড়তি ট্যাক্স গভর্নমেন্ট অনেক এর মধ্যে ভালো কাজে আছে এইটা কিন্তু ভালো সে নিজের পরবর্তী সে বইটা আমি সে বাতিল করে গেছে পড়ুন কিন্তু আমরা পড়ছি তা দুইটা বই সাম্য মানে এইটা তো এই যে পয়লা বৈশাখ নিয়ে আমরা খুব লাভালাভি করছি আমার ঐতিহ্য 1000 বছর এই বলতেছি আমরা আসলে পয়লা বৈশাখে আমার কোনো ঐতিহ্য কিনা আসলে এটা ঐতিহ্য মানে কি আপনি কৃষককে পিঠা চেনে যাতে ঐতিহ্য ঐতিহ্য বুঝতে পারছি আপনি তো জেনে যদি বলেন যে মানে হ্যাঁ আমার কৃষককে পেটে দেবো এটাকে নতুন করে নিজেকে ট্রান্সফার করবো আগের মতো রাখবো তার ভিন্ন কথা তো এইটা আসলে এই ডেটটা 1000 বছর ধরে চলছে আসলে দেখেন একটা বৌদ্ধদের দিবস এই পয়লা বৈশাখ হচ্ছে বৌদ্ধদের দিবস আরো 1000 বছর ধরে চলছে প্রায় 1000 বছর ধরে এবং আপনি যদি সার্চ করেন আমার কথা বেশি কথা যখন দেখবেন জালিয়ানবাগ হত্যাকাণ্ড হচ্ছিল না একটা সেই দিন ছিল পয়লা বৈশাখ 13 এপ্রিল পয়লা বৈশাখের মেলাতে ওইটা হয় 13 এপ্রিল 14 এপ্রিল 15 এপ্রিল এই 3 দিনের মধ্যে পয়লা বৈশাখটা বিভিন্ন জায়গায় পালিত হয় কম্বোডিয়ায় হয় মায়ানমারে হয় মানে ভারতবর্ষের সবগুলো প্রভিন্সে হয় নেপালে হয় এইটি শুধু আমাদের এটি সূর্য বর্ষকে ঘিরে বৌদ্ধদের দ্বারা প্রভাব বইলে যে জায়গা বৌদ্ধ সবই চলে গেছে না বলতে নাই কোথায় ছড়া গেছে না সেই সব অঞ্চলগুলোতে